প্রথমে তোমায় মনে করিয়ে দিই, এ পর্যন্ত আমরা ওই ছন্দবদ্ধ চলন বা হারমোনিক মোশন সম্বন্ধে কি শিখেছি। এটা স্প্রিং দিয়েই আমরা এখন পর্যন্ত বুঝেছি, পরে দেখবো অন্যান্য ভাবেও এই একই জিনিস শেখা যায়। আচ্ছা, একটি স্প্রিং কে আঁকা হয়েছে, সেটি একটা ধরো টেবিলের ওপরে, মানে ভূমির সমান্তরাল পালিশ টেবিল, যেখানে কোনো ইয়ে নেই, ঘর্ষণ নেই, সেখানে তাকে রাখা আছে। তার বিশ্রাম স্থানটি হচ্ছে ওই এক্স সমান 0 যেটা। আচ্ছা, এমটিকে প্রথমে টেনে লম্বা করে, মানে স্প্রিংটিকে টেনে লম্বা করে ছেড়ে দেওয়া হয়েছে। কি হবে? তো প্রথমে সে খুব আস্তে আস্তে এবং ক্রমেই দ্রুততর গতিতে ও 0-এর দিকে ফিরে আসবে, এক্স 0-এর দিকে ফিরে আসবে। কিন্তু যখন সেখানে পৌঁছবে তখন তার গতিবেগ যথেষ্ট, কারণ সে তার সমস্ত ওই স্থিতি শক্তিটাকে খরচ করে গতি শক্তি পেয়ে গেছে। সেই জন্য সে ওখানে থামতে পারবে না, সে চলবে অন্যদিকে, এবং এবারে তার গতি কমতে কমতে চলবে, কারণ ওই রেস্টিটিউশন ফোর্স তাকে সবসময়ই ওই বিশ্রামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেইভাবে আস্তে আস্তে তার গতি কমতে কমতে আবার থেমে যাবে গতিটা যখন সে বিয়োগ এতে অন্যদিকে সমান এই অ্যাম্প্লিটিউড যেটা আমরা বলেছি সেখানে এসে যখন পৌঁছবে তখন তাকে আবার ফিরে যেতে হবে। তো এই যে যাওয়া আসার একটা পুরো সাইকেল, সেটাকে বলা হয় পিরিয়ড। ইংরেজিতে আমরা আবর্তন কাল বলতে পারি। এবং আরেকটা কথাও এখানে বলে দিতে পারি যে ফ্রিকোয়েন্সি বা কম্পনাঙ্ক বা কম্পন সংখ্যা বা স্পন্দন সংখ্যা, এটা হতে বাংলা সুন্দর হয় বেশি, স্পন্দন সংখ্যা মানে হচ্ছে 1 সেকেন্ডে কবার যাওয়া আসা করছে এম। কারণ একবার যাওয়া আসায় হচ্ছে টি সময়, বড় টি, যেটা হচ্ছে এই আবর্তনকাল। কাজেই এই স্পন্দন সংখ্যাটি হচ্ছে আবর্তনকালের রেসিপ্রোকাল, বা 1-এর পিঠে টি, বড় টি হচ্ছে এই স্পন্দন সংখ্যা। এফ বলতে পারো, বা নিউ গ্রিক অক্ষর দিয়েও সেটাকে অনেক সময় লেখা হয়। আচ্ছা, এই খবরটা তুমি জেনে রাখো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ওই গত ভিডিওতে আমরা ক্যালকুলাসের সাহায্যে দেখেছিলাম যে এই গতিটাকে পুরো বোঝা যায় এই এরকম ভাবে লিখলে, যে এক্স টি সময়ের সঙ্গে কিভাবে বদলাচ্ছে, সেটা হচ্ছে এ কোসাইন ওই স্কোয়ার রুট কে বাই এম টি। কে হচ্ছে এই স্প্রিং এর যে ধ্রুবক সেটা। আর এখানে টি এর সঙ্গে এক্স এর পরিবর্তনগুলো সমস্ত একেবারে সবকিছু, মানে যত কিছু জানবার আছে এই গতিবেগ সম্বন্ধে সমস্ত এই একটি ইকুয়েশনে আমাদের মানে ধরে ফেলেছে সেটা। যেমন ধরো যখন, এবং শুধু এক্স বা এর অবস্থান নয়, সেখান থেকে আবার ক্যালকুলাসের সাহায্যে আমরা তার গতিবেগ এবং ত্বরণ কোন প্রতি মুহূর্তে কি সেটাও এখান থেকে বের করে নিতে পারি। আচ্ছা, এটার প্রমাণটা তোমরা যারা ক্যালকুলাস এখনো পড়নি সেটা বুঝতে পারবে না, এটা তোমাদের ধরে নিতে হবে, এটাই হচ্ছে তার উত্তর। এবং সেখান থেকে আমরা আর সবকিছু পেয়ে যাচ্ছি। তার মানে আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কোসাইন হচ্ছে 1 যখন ওই কোণটি, মানে এখানে স্কোয়ার রুট কে বাই এম টি যখন 0 তখনও কোসাইন 1, যখন এই পুরো জিনিসটা 2 পাই তখনও সেটি 1, এবং 2 পাই এর যে কোনো গুণিতক যদি নাও, 4 পাই 6 পাই ইত্যাদি, সবসময় সেটা এই কোসাইনটা ফিরে ফিরে 1-এ আসছে। এবং তখন কি হচ্ছে, এক্স তাহলে ফিরে ফিরে ওই এ তে পৌঁছচ্ছে। কাজেই একবার এ থেকে অন্যবার দ্বিতীয়বার এ তে যেতে, মানে ধরো যখন কোসাইনের এই স্কোয়ার রুট অফ কে বাই এম টিটা যখন 0 ছিল, তখন থেকে সেটা ওই 2 পাই এ যেতে, তার মানে একবার আবর্তন হতে যে সময়টা লাগবে সেটাকে আমরা ক্যাপিটাল টি বলছি।
সেই ক্যাপিটাল টি হচ্ছে তাহলে তাহলে হচ্ছে কি এই স্কোয়ার রুট কে বাই এম ক্যাপিটাল টি হচ্ছে সমান 2 পাই, এই এখানে যেটা লেখা হয়েছে সেইটাই। আর স্পন্দন সংখ্যাটা হচ্ছে এটার একের পিছে টি যা, তাহলে সেই স্পন্দন সংখ্যা হচ্ছে একের পিঠে 2 পাই এবং বর্গমূলের নিচে ওটা উল্টে যাচ্ছে, না বর্গমূলে একের পিঠে টি মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একের পিঠে 2 পাই আর স্কোয়ার রুট অফ কে বাই এম যেটা বললাম। হ্যাঁ, রাইট। আচ্ছা, এখন ওই ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যাকে সাইকেলস পার সেকেন্ড বা কিলো সাইকেলস পার সেকেন্ড, মেগা সাইকেলস পার সেকেন্ড ইত্যাদি দিয়ে ওটাকে প্রকাশ করা হয় এবং ওই পিরিয়ডটা সেরকম ভাবে মানে কত সেটা এগুলোর মানে অঙ্গাঙ্গিভাবে বিজড়িত, মানে এই পিরিয়ড এবং স্পন্দন সংখ্যাকে গুণ করলে সবসময় 1 হয়। এটা জেনে রাখো, তাহলে খুব বুঝতে সুবিধা হবে অন্য কিছু। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলা যেতে পারে যে টি এবং এই ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা কোনোটাই এর ওপরে নির্ভর করছে না, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে খুবই আশ্চর্য জিনিস। আর তার ফলে হচ্ছে কি, অবশ্যই এটা মনে রাখতে হবে এ খুব বেশি বড় হলে সেটা আর হবে না, কারণ সেটা ওই যে আমি ইলাস্টিক লিমিটের থেকে বাইরে চলে যাওয়ার কথা বলেছিলাম, যে অত দূরে যদি তুমি বেশি যদি টেনে ফেলো স্প্রিংটাকে, তাহলে আর সেই হুকের নিয়ম খাটবে না, কারণ স্প্রিংটা তাহলে চিরদিনের মতো মানে খারাপ হয়ে যাবে, মানে ওর পুরোটা ফিরতে পারবে না। হ্যাঁ, সেই কারণে যতক্ষণ পর্যন্ত খুব বড় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কি বলে টি এবং নিউ এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটা খুবই দরকারি খবর। এবং তার মানেটা হচ্ছে কি, আমার যদি আরম্ভ হয়, আমি যদি এই স্প্রিংটাকে বা এই এমটাকে অল্প একটু টেনে ছেড়ে দিতাম, তাহলে তার যাওয়া আসা ইত্যাদির ব্যবহার যেরকম হতো, যদি আরেকটু বেশি টেনে ছেড়ে দিই তাহলে কিন্তু একই হতো। সেটাকেই এই যে ছবি এঁকে এখন দেখানো হচ্ছে, যে এটা যদি ছোট থেকে শুরু করতাম তাহলে তার ফ্রিকোয়েন্সি এবং পিরিয়ড, এই যে এখানে বড় টি এবং তার ইনভার্সটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেগুলো কিন্তু পরিবর্তিত হতো না। আচ্ছা, এটা খুব দরকারি খবর একটা, এবং এটা দিয়ে সময় মাপার উপায় আছে, সেটা আমরা পরে বলবো। আচ্ছা, এখন একটা হচ্ছে এ, যে কোনো একটা ধরো -3 যদি ধরি, এবং জাস্ট একটা সংক্ষিপ্ত অঙ্ক কষার জন্য, এবং স্প্রিং কনস্ট্যান্টটা যদি আমরা 10 ধরি এবং এই ভরটি যদি 2 কিলোগ্রাম ধরি, তাহলে এক্সটা টির সঙ্গে কিভাবে পরিবর্তিত হবে? -3 মানে এ কোসাইন স্কোয়ার রুট হচ্ছে কে বাই এম, সেটা এখানে 5, কাজে স্কোয়ার রুট 5 টি। আচ্ছা, এই পর্যন্ত আমরা যে ছন্দবদ্ধ গতির কথা আলোচনা করেছি সেটা হচ্ছে সহজতম এই ধরনের চলাচল, এবং তাকে সাইন এবং কোসাইন দিয়ে বোঝা যায়, সেই জন্য একে সিম্পল হারমোনিক মোশন বলে। সত্যিকারের তারের যন্ত্রসঙ্গীতে, ধরো সেতার বা বেহালা, কিংবা ধরো তবলা, কিংবা ঘণ্টা বা জল তরঙ্গ ইত্যাদিতে যে জিনিসটা আমরা শুনতে পাই এত শ্রুতিমধুর, সেটা কিন্তু এত সহজ নয়, অঙ্কটা তার অনেক কঠিন, তার মধ্যে আমরা এখন যাব না। আর আরেকটা কথা আমাদের বলিনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে পেন্ডুলামকেও ঠিক একইভাবে আমরা বুঝতে পারি, সে কথা অন্য সময় হবে।